দশম শ্রেণী ভৌত বিজ্ঞান অধ্যায় 8.5। এই অধ্যায় থেকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খনিজ ও আকরিক। তো ছাত্রছাত্রীদের বলবো আলোচনাটা সম্পূর্ণ শুনবে এবং শেষ পর্যন্ত শুনবে, কারণ শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি ধাতুবিদ্যা কাকে বলে বা ধাতুবিদ্যা কী। বিজ্ঞানের যে শাখায় ধাতুর আকরিক থেকে সহজ উপায়ে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ও কম খরচে ধাতু নিষ্কাশন করা এবং বিশুদ্ধ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে ধাতুবিদ্যা বলে। অর্থাৎ কিভাবে আমরা আধুনিক পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং কম খরচে ধাতু নিষ্কাশন করব এবং ধাতুর বিশুদ্ধিকরণ করব, সেই নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় ধাতুবিদ্যা। এবার আমরা চলে আসছি মূল বিষয়, সেটি হচ্ছে খনিজ ও আকরিক। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি খনিজ কী বা খনিজ পদার্থ কী। খনিজ যেসব ধাতব এবং কিছু অধাতব, অজৈব, জৈব এবং প্রাকৃতিক পদার্থ ভূগর্ভে কিংবা ভূপৃষ্ঠে বালি, কাদা, মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় প্রধানত কঠিন যৌগের আকারে এবং দু একটি ক্ষেত্রে তরল যৌগের আকারে অবস্থান করে, সেই সব পদার্থকে খনিজ বলে। অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে বা পৃথিবী পৃষ্ঠে বালি, কাদা, মাটির সঙ্গে মিশে যে সমস্ত ধাতব, অধাতব, জৈব, অজৈব এবং প্রাকৃতিক পদার্থগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো খনিজ পদার্থ। সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কঠিন যৌগের আকারে থাকে এবং দু একটি ক্ষেত্রে তরল যৌগের আকারে থাকে। হ্যাঁ, এই হচ্ছে খনিজ। এবার আকরিক কি? যে সমস্ত খনিজ পদার্থ থেকে সহজে, সুলভে এবং তুলনামূলক কম জটিল রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ গুণসম্পন্ন ধাতু নিষ্কাশন করা যায়, সেই সব খনিজকে সংশ্লিষ্ট ধাতুর আকরিক বলে। তার মানে কি বোঝা যাচ্ছে? ধরে নিচ্ছি 100টি খনিজ পদার্থ আছে, তার মধ্যে 30টি থেকে সহজে, সুলভে এবং তুলনামূলক কম জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ গুণসম্পন্ন ধাতু নিষ্কাশন করা যায়, সেই 30টি খনিজ পদার্থকে বলবো আমরা, যে ধাতুটি নিষ্কাশন করব সেই ধাতুর আকরিক। বোঝা গেল? তাহলে সমস্ত খনিজ পদার্থকে কিন্তু আমরা আকরিক বলতে পারছি না। যাদের থেকে শর্ত সাপেক্ষ, যে শর্তগুলো বললাম, অর্থাৎ সহজে, সুলভে এবং তুলনামূলক কম জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা উচ্চ গুণসম্পন্ন ধাতু নিষ্কাশন করতে পারবো, কেবলমাত্র সেই সমস্ত খনিজ পদার্থগুলোকে আমরা আকরিক বলব। ঠিক আছে? তাহলে এই গেল আকরিক। এইবারে আমরা দেখব একটা বিষয়, সেটা হচ্ছে যে আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়। আকরিক মাত্রই খনিজ বা খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়। এবার এটা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করছি। অ্যালুমিনিয়াম ধাতুর দুটি খনিজ হচ্ছে বক্সাইট এবং ফেলসপার। এই দুটি খনিজ পদার্থের মধ্যেই অ্যালুমিনিয়াম ধাতু রয়েছে, কিন্তু বক্সাইট ও ফেলসপার এই দুটি খনিজ পদার্থের মধ্যে শুধুমাত্র বা কেবলমাত্র বক্সাইট থেকে, কেবলমাত্র বক্সাইটের থেকে সুলভে, সহজ উপায়ে এবং তুলনামূলক কম জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, সহজে, সুলভে, তুলনামূলক কম জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে
উচ্চ গুণ সম্পন্ন অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। সেই জন্য বক্সাইট এবং ফেলসপারের মধ্যে শুধুমাত্র বক্সাইটকেই আমরা বলবো কি অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে বক্সাইট এবং ফেলসপার এগুলোর দুটি ভূগর্ভে অবস্থিত এবং এরা অজৈব পদার্থ, তাই এদের আমরা খনিজ বলবো। কিন্তু দুটোর মধ্যে শুধুমাত্র বক্সাইটকে আমরা কি বলবো আকরিক। কেন? কারণ বক্সাইট থেকে সহজ উপায়ে সুলভে এবং তুলনামূলক কম জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো, উচ্চ গুণসম্পন্ন অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারবো। সেই জন্য শুধুমাত্র বক্সাইটকেই আমরা কি বলবো অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে এই যে আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে কিন্তু আমাদের এটা স্পষ্ট যে আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়। এবার এই চিত্রের মধ্যে কিন্তু এটা আরেকটু স্পষ্ট করে ভালো করে বোঝানো যাবে। এবার ধরে নিলাম এই যে প্রথম যে বড় বৃত্তটি রয়েছে, এই যে বড় বৃত্তটি, এই বড় বৃত্তটির মধ্যে সম্পূর্ণ অংশ জুড়ে বক্সাইট এবং ফেলসপার রয়েছে। ঠিক আছে, বক্সাইট এবং ফেলসপার রয়েছে। এবার কি দেখা গেল, এই সম্পূর্ণ অংশের মধ্যে শুধুমাত্র এই ছোট বৃত্তটিতে কি রয়েছে, শুধুমাত্র বক্সাইট। ঠিক আছে, তাহলে বক্সাইট এবং ফেলসপার সম্পূর্ণ মিলে বড় বৃত্তটি, আর শুধুমাত্র বক্সাইট হচ্ছে ওই ছোট বৃত্তটিতে রয়েছে, ছোট গোলাকার অংশ যে রয়েছে সেটাতে রয়েছে। এই ছোট বৃত্তের মধ্যে যে বক্সাইট রয়েছে, সেই বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতু সহজে সুলভে এবং তুলনামূলক কম জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পাব। সেই জন্য ওই ছোট বৃত্তের অংশটি হচ্ছে, অর্থাৎ বক্সাইট হচ্ছে আকরিক, কিন্তু বক্সাইট এবং ফেলসপার, বাকি অংশতে ফেলসপার রয়েছে, সম্পূর্ণ মিলেই কিন্তু খনিজ। তাহলে এখান থেকে এই চিত্রের মাধ্যমেও স্পষ্ট সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। অর্থাৎ আকরিক হচ্ছে খনিজের একটি ছোট্ট অংশ। ঠিক আছে, তাহলে এই ছিল খনিজ এবং আকরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুত করবে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন এমন হতে পারে যে খনিজ কাকে বলে, উদাহরণ দাও। আরেকটা প্রশ্ন হতে পারে আকরিক কাকে বলে, উদাহরণ দাও। আরেকটা প্রশ্ন হতে পারে সব খনিজই আকরিক নয়, কিন্তু সব আকরিকই খনিজ, উক্তিটি ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন হতে পারে জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের খনিজ এবং আকরিক দুই কেন, ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন হতে পারে হিমাটাইট কোন ধাতুর আকরিক, তামা অবলিক দিয়ে অ্যালুমিনিয়াম অবলিক দিয়ে লোহা অবলিক দিয়ে জিঙ্ক। আরেকটা প্রশ্ন হতে পারে লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত, এফিও, Fe2O3, Fe3O4, FeCO3। আরেকটা প্রশ্ন হতে পারে কোনটি আয়রনের আকরিক, বক্সাইট, রেড হেমাটাইট, ক্রায়োলাইট, কার্নালাইট, চ্যালকোপাইরাইটস। এই যে এতগুলো আকরিক আছে, এর মধ্যে কোনটি আয়রনের আকরিক। আরেকটা প্রশ্ন হতে পারে কপারের একটি আকরিকের নাম ও সংকেত লেখো। আরেকটা প্রশ্ন হতে পারে কপারের একটি সালফাইড আকরিকের নাম লেখো। ক্রায়োলাইট ও চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক এবং ধাতুগুলির একটি করে ব্যবহার লেখো। আরেকটা প্রশ্ন হতে পারে কার্বনেট রূপে কপার ও জিঙ্কের একটি করে আকরিকের নাম, রাসায়নিক সংকেত সহ লেখো। আরেকটা প্রশ্ন হতে পারে ম্যালাকাইট কোন ধাতুর আকরিক,
লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম, তামা। আর কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে কপার এর একটি আকরিকের নাম হলো ক্যালামাইন, কপার গ্লান্স, বক্সাইড, সিডারাইট। আরেকটা প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, জিঙ্ক। আরেকটা প্রশ্ন, প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? কি ZnO, নাকি ZnS, নাকি ZnCO3, নাকি ZnSO4? আরেকটা প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? আরেকটা প্রশ্ন, দস্তার আকরিক হলো বক্সাইট, ক্রায়োলাইট, ক্যালামাইন, ম্যাগনেটাইট। আরেকটা প্রশ্ন হলো ক্যালামাইনের সংকেত ZnSO4, সত্য অবলিক দিয়ে মিথ্যা। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু আলোচনা করলাম। এই ধরনের প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়াশুনো করবে এবং আগামী যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে প্রস্তুত করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আলোচনা এবং আলোচনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কোনগুলি তৈরি করতে হবে। তো আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।